এবার বিরাট একটি সুসংবাদ পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। নতুন দায়িত্বে কি কি ক্ষমতা পাচ্ছেন তিনি? দর্শক, দেশে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা কি? যারা ব্যবসা খোঁজেন বা বিনিয়োগ নিয়ে কাজ করেন তাদের প্রথম উত্তরটাই হবে আমলাতান্ত্রিক জটিলতা। একটা সাধারণ অনুমোদনের জন্য মাসের পর মাস জুতার শুকতলা ক্ষয়ে যাবার গল্প তো নতুন নয়, কিন্তু এবার দেশের বিনিয়োগ খাত নিয়ে এমন একটি খবর সামনে এসেছে যা দেশের পুরো অর্থনৈতিক দৃশ্যপট বদলে দেবার ক্ষমতা রাখে। প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন তিনটি বড় সরকারি সংস্থাকে ভেঙে ফেলে এক করা হলো? আর নতুন এই মেগা কর্তৃপক্ষের শীর্ষ পদে কে এলেন? ঘটনার সবচেয়ে বড় চমকটি হল সরকারের বিনিয়োগ সংক্রান্ত তিনটি পৃথক এবং বিশাল সংস্থাকে একীভূত করে সম্পূর্ণ নতুন একটি মাত্র কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। গত ২০ আগস্ট থেকে ইনভেস্টমেন্ট বাংলাদেশ আইন ২০২৬ কার্যকর করেছে সরকার। এই আইনের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ বা পিপিপিএ, এই তিনটিকে বিলুপ্ত করে ইনভেস্টমেন্ট বাংলাদেশ নামে একটি মাত্র একক মেগা সংস্থা তৈরি করা হয়েছে। আর এই নতুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বিশাল দায়িত্ব পেয়েছেন আশিক চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে। তার সাথে সদস্য হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার নাহিয়ান মাহমুদ রচি, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শাহরুল হুদা এবং সরকারি কর্মচারী হাসপাতালের সাবেক মহাপরিচালক আব্দুর রাজ্জাক সরকার। দর্শক, শুধু তিনটি প্রতিষ্ঠানের নাম বদলে যাবার খবর জানলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় না। এই পরিবর্তনের সরাসরি প্রভাব কোথায় পড়বে সেটি বোঝা খুবই জরুরি। আগে একজন বিদেশি বিনিয়োগকারী দেশে এলে তাকে সাধারণ বিনিয়োগের জন্য যেতে হতো বিডায়। যদি সেই একই ব্যক্তি কোনো অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে চাইতেন তবে আবারও ছুটে যেতে হতো বেজার কাছে। আর যদি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে কোনো প্রকল্প করতে চাইতেন তবে যেতে হতো পিপিপি এর অফিসে। এই ত্রিমুখী দৌড়াদৌড়িতে বিনিয়োগকারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বর্তমান পরিবর্তনের সবচেয়ে বড় তাৎপর্য হলো এখন থেকে যে কোনো বিনিয়োগকারীকে কেবল একটি মাত্র দরজায় কড়া নাড়তে হবে। ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীর হাতে এখন একই সাথে সাধারণ বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং যৌথ অংশীদারিত্ব, এই তিনটি খাতেরই সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টি দেশের শিল্পায়নের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবার সুযোগ তৈরি করেছে। এই পরিবর্তনের শেকড় বুঝতে হলে আন্তর্জাতিক বাণিজ্যের কিছু টার্ম বা ধারণা পরিষ্কার করা প্রয়োজন। আন্তর্জাতিক অর্থনীতিতে বিনিয়োগ টানার ক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো ইজ অব ডুইং বিজনেস বা ব্যবসা করার সহজলভ্যতা, আর দ্বিতীয়টি হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা সরাসরি বিদেশি বিনিয়োগ। গত এক দশক ধরে বাংলাদেশ এই দুটি জায়গাতেই বেশ পিছিয়ে ছিল। এর প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা সবসময়ই রেড টেপ বা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করেছেন। বিদেশি কোম্পানিগুলো ভিয়েতনাম বা কম্বোডিয়া গিয়ে এক সপ্তাহের মধ্যে সব লাইসেন্স পেয়ে যায়, কিন্তু বাংলাদেশে পরিবেশ ছাড়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ পেতে বছরের পর বছর পার হয়ে যাবার নজির রয়েছে। বেজা, বিডা এবং পিপিপিএ, এই তিন সংস্থার মধ্যে কাজের সমন্বয়হীনতা অনেক প্রকট। অনেক সময় এক সংস্থার ফাইল অন্য সংস্থায় গিয়ে আটকে থাকত। এই দীর্ঘমেয়াদী কাঠামোগত দুর্বলতা দূর করার জন্যই মূলত ইনভেস্টমেন্ট বাংলাদেশ নামে এই একীভূত কর্তৃপক্ষের জন্ম দেয়া হয়েছে। তবে এখানেই বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শুরু হয়। এই নতুন পদে আসার আগে আশিক চৌধুরী বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু নতুন চেয়ারম্যান হিসেবে তার একটি কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। এই শর্তটি প্রমাণ করে যে সরকার এই মেগা সংস্থাটিকে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতে দেখতে চাইছে না। শুধু তাই নয়, তাকে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে তাকে এই বিশাল পরিবর্তনের দৃশ্যমান ফলাফল দেখাতে হবে। বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বহুজাতিক কোম্পানিগুলোর জন্য সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো ওয়ান স্টেপ সার্ভিস বা ওএসএস, অর্থাৎ একটি মাত্র ছাদের নিচে যদি ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ভিসা প্রসেসিং এবং জমি বরাদ্দের কাজ শেষ করা যায় তবে বিদেশি বিনিয়োগের ঢল নামতে বাধ্য। আশিক চৌধুরী যেহেতু আগে থেকেই এই খাতের সাথে যুক্ত ছিলেন, তাই তিন সংস্থার সমন্বয় করতে তার খুব একটা অসুবিধা হবে না।
তাছাড়া বোর্ডে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অভিজ্ঞ সচিবদের যুক্ত করা হয়েছে। এটি একটি বহুমুখী অভিজ্ঞতা সম্পূর্ণ বোর্ড তৈরি করেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বেশ সহায়ক হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে বিষয়টিকে শুধু একটি দৃষ্টিকোণ থেকে দেখলেই ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। সমালোচকদের যুক্তিটাও একেবারে উড়িয়ে দেয়া যায় না। সমালোচকদের মতে শুধু আইন করে বা 3টি প্রতিষ্ঠান নাম এক করে দিলেই রাতারাতি দুর্নীতি কিংবা আমলাতান্ত্রিক জটিলতা দূর হয়ে যায় না। 3টি আলাদা বিশাল আমলাতান্ত্রিক কাঠামোকে এক করলে সেটা অনেক সময় একটি দানবীয় মেগা মন্ত্রণালয়ে পরিণত হতে পারে। বেজা, বিডা এবং পিপিপিএ এই 3টির কাজের ধরন এবং আইনি কাঠামো সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন ভিন্ন কর্পোরেট সংস্কৃতিকে একীভূত করা মোটেও সহজ কাজ নয়। যদি সঠিক জনবল এবং ডিজিটালাইজেশন নিশ্চিত করা না যায়, তবে এই ইনভেস্ট বাংলাদেশ আগের মতোই একটি ফাইলের স্তূপে পরিণত হতে পারে। আর এখানেই সামনে আসে এমন একটি সম্ভাবনা যেটি পুরো হিসাব নিকেশকেই বদলে দিতে পারে। যদি আশিক চৌধুরীর নেতৃত্বাধীন এই নতুন কর্তৃপক্ষ সত্যি একটি কর্পোরেট স্টাইলে কাজ করতে শুরু করে, তবে দেশের অর্থনীতিতে ম্যাজিকের মতো পরিবর্তন আসতে পারে। কারণ এখন আর সিদ্ধান্ত নেবার জন্য মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে না। দেশের সমস্ত অর্থনৈতিক অঞ্চলের জমি বরাদ্দ, নতুন শিল্পের লাইসেন্স এবং বড় বড় মেগা প্রজেক্টের চূড়ান্ত চাবিকাঠি এখন একটি মাত্র বোর্ডের হাতেই রয়েছে। ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় যেমন দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তেমনি এই ক্ষমতার সঠিক ব্যবহার হলে আমলাতান্ত্রিক জট খুব সহজেই খুলে যাবে। এখন আসল প্রশ্নটা হলো, এখান থেকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? সামনের দিনগুলোতে 3টি মূল সম্ভাবনা দেখা যেতে পারে। প্রথম সম্ভাবনা হলো, নতুন এই কর্তৃপক্ষ যদি দ্রুত তাদের ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম চালু করতে পারে, তবে আগামী 1 বছরের মধ্যে দেশে রেকর্ড পরিমাণ এফডিআই বা বিদেশি বিনিয়োগ আসতে পারে। বিশেষ করে প্রযুক্তি এবং উৎপাদনশীল খাতে বড় বড় গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হবে। দ্বিতীয় এবং অন্য পরিস্থিতিতে এমন হতে পারে যে 3টি সংস্থাকে একীভূত করায় প্রশাসনিক কাজেই মাসের পর মাস সময় পেরিয়ে যাবে। কর্মচারীদের পদবি, বেতন কাঠামো এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। তৃতীয় এবং সবচেয়ে বড় বা অপ্রত্যাশিত ফলাফল আসতে পারে যদি ইনভেস্ট বাংলাদেশ পুরোপুরি একটি স্বাধীন ও প্রভাবমুক্ত কমিশন হিসেবে আত্মপ্রকাশ করে। তখন সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো বাংলাদেশও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্পকেন্দ্রে পরিণত হবে। সবকিছু মিলিয়ে ঘটনাটিকে শুধু একটি নতুন কর্তৃপক্ষের জন্ম বা একক ব্যক্তির নতুন পদ পাওয়ার খবর হিসেবে দেখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বাদ পড়ে যাবে। আসলে এখানে যা ঘটেছে তা হলো, দেশের বিনিয়োগ খাতের দীর্ঘদিনের পুরনো জঞ্জাল পরিষ্কার করার একটি চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। 3টি বিশাল সংস্থাকে এক ছাতার নিচে এনে সিদ্ধান্ত নেবার পথকে ছোট করা হয়েছে। সামনে খুব গভীরভাবে নজর রাখতে হবে নতুন চেয়ারম্যান আশিক চৌধুরী এবং তার বোর্ড এই কৌশল ক্ষমতা ব্যবহার করে সত্যি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার জায়গা তৈরি করতে পারেন কিনা। প্রিয় দর্শক, 3টি সংস্থায় এক করে সরকার আশিক চৌধুরীকে এত বড় দায়িত্ব দেয়া আসলেই কি ঠিক করেছেন? তিনি কি পারবেন এই দায়িত্ব সামলাতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।